স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ওনার এমন কথায় আমি হা হা করে ওনার দিকে তাকাচ্ছি। কি বলবো বা কি বলা উচিত কিচ্ছু বুঝতে পারছি না আমি এই মুহূর্তে। আমাকে আমার কথার জালে ফাঁসিয়ে উনি কি সুন্দর করে বিয়েটা করে নিল, আর আমি বোকার মতো ওনার কথায় নাচতে নাচতে এতগুলাবার কবুল বলে দিলাম। এবার সত্যি কান্না পাচ্ছে আমার, ভীষণ কান্না। রাগে দুঃখে নিজে চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। কিভাবে পারলাম এমনটা করতে আমি? বাসায় ফিরে সবাইকে কি বলবো? না, এটা আমি কিছুতেই মেনে নিব না। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, এই বিয়ে আমি মানি না, মানবো না, তাহলেই তো হয়। উফ! আমার সব চিন্তা ভাবনা পেছনে ফেলে আবারও ওনার দিকে তাকালাম। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, মানি না আমি এই বিয়ে। আপনি আমায় ঠকিয়েছেন, কথা জালে জড়িয়ে বিয়ে করেছেন আপনি আমাকে। মানি না আমি এই বিয়ে। তো আমি কি করব তুমি না মানলে? ওনার এমন খাপছাড়া কথায় রাগটা যেন আমার মাথায় চেপে বসেছে। আর সেই রাগের রেশ ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠি, কি করবেন মানেটা কি? আপনি আমার সাথে এমনটা করে বেঁচে যাবেন নাকি? কখনো না। আপনি চেনেন আমায়, জানেন আমি কি করতে পারি। আমার এমন কথা সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর রিদখান, সে তো ভ্রু কুঁচকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। পরে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবারও আমার দিকে নিজের দৃষ্টি স্থির করে হয়তো আমি কি কি করতে পারি সেটা জানতে চায় উনি। ওনাকে এমন অবিশ্বাস্য চোখে তাকাতে দেখে আমার আমি যেন তেলে বেগুনে জ্বলে উঠলাম। আজব পাবলিক একটা। আমার গুণের কথা বলছি আর সে বিশ্বাসই করতে চাইছে না। তাই আবারও তেজ দেখিয়ে বলে উঠি, আপনার এমন করে তাকানোতে আমার গুণগুলো কি মিথ্যা হয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনি জানেন আমি কে? না মা, কে তুমি? পাশ থেকে কাজী সাহেবের আদরি কথা শুনে মাথা ঘুরিয়ে তাকাই ওনার দিকে। উনি বেশ মনোযোগ সহকারে আমার দিকেই তাকিয়ে আছে, সাথে উকিল দুটো। তাদেরকে আমার দিকে এতটা আগ্রহর সাথে তাকিয়ে থাকতে দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে পড়ি। কেউ আমাকে জানতে চায়, আমার গুণগুলোকে জানতে চায়। কথাটা ভাবতেই আমার মনটা খুশিতে চকচক করে ওঠে। এতক্ষণ কি কি হয়েছে আমি মুহূর্তেই সব ভুলে গিয়ে আসর জমাই কাজী সাহেবের সাথে। আমি কি কি করতে পারি সেটা জানাতে চাই সবাইকে। তাই আমি খুশি হয়ে আবার ওনাদের সামনে চেয়ারে দুপা ভাঁজ করে বসে পড়ি। সাথে সাথেই বলে উঠি, আপনি শুনবেন আমার গুণের কথা? হ্যাঁ মা, শুনবো, তুমি বলো। কাজী সাহেবের কথা আমি খানিকটা ভাব নিয়ে রিদখানের দিকে এক পলক তাকিয়ে দেখি উনি তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। হয়তো কি বলতে চাই সেও শুনতে চায়। আমি ওনাকে এমন করে তাকাতে দেখি আমার মনের সুপ্ত অনুভূতিগুলোকে মাথা চাড়া দিয়ে উম, মানে আর সাথে সাথে বলতে থাকি এই সুযোগ রিদ খানকে ভয় দেখানোর, নিজের সম্পর্কে সব ভালো ভালো গুণগুলো প্রকাশ করে নিজের এমন সব চিন্তা ভাবনায় মনে মনে স্থির করে সামনের দিকে তাকিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি জানেন আমি কি কি করতে পারি? আমার গায়ে কত শক্তি সঞ্চয় আছে জানেন? আর সেই শক্তি দিয়ে আমি আপনার টেবিলের উপর সব কিছু ফেলে দিতে পারবো। আপনার সবগুলো কাগজপত্র জানেন আপনি? না মা। এ মা, জানেন না আপনি? ও, জানবেন কি করে? আমি তো আপনাকে বলিনি আমার সব গুণের কথা। আপনি জানেন আমাদের বাড়িতে যে বাগানটা আছে না, সেখানের অনেক বড় একটা গাছ আছে। আমি এক কোপে কেটে ফেলি। আমার গায়ে অনেক শক্তি জানেন। আর আপনি জানেন এটা? একদিন আম্মু আমার এমন সব গুণে গুণান্বিত হয়ে আমাকে সারা বাড়িতে মারার জন্য ছুটে বেরিয়েছিল। আল্লাহ, কি সাংঘাতিক ছিল দিনটা! কোনো রকমে জান বাঁচিয়ে বেঁচেছিলাম আমি আম্মুর হাত থেকে সেই দিন। কেন মারতে চেয়েছিল উনি? আমি নাকি তার বড় বড় গাছ কেটে ফেলে দিয়েছি। আজব পাবলিক! আমি তোমার শক্তিগুলো বাহিরের সবার কাছে প্রকাশ করছিলাম আম্মুর লাগানো গাছগুলো কেটে, আর সেটাই বুঝতে পারলো না আম্মু। কি কষ্ট আমার বলেন। ইস, আপনার দেখার দরকার ছিল আমি কি কি কাটতে পারি সেটা। আর কি কি করতে পারো মা? আম্মু বড় বড় লাউ গাছ, কুমড়া গাছ, শিম গাছ, কচু গাছ, বেগুন গাছ, সব কয়টাকে আমি এক কোপে ফালা করে ফেলেছি। সাথে ভাইয়ার টপে লাগানো চারা গাছগুলো আছে না আমাদের বাড়িতে, ওইগুলোও আমি এক কোপে কেটে ফেলেছি, ক্যাচ ক্যাচ করে শব্দ করে। মাশাল্লাহ, তুমি সর্বগুণের গুণান্বিত মা। আরে আপনি জানেন আমি আরো অনেক কিছু করতে পারি। আমার সব গুণের কথা শুনলে আপনি একদম এখান থেকে নড়তেই চাইবেন না।
আর আর আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ থেকে হৃদ খান দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, জাস্ট শাট আপ। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, আই সোয়ার। আমি কিন্তু এবার তোমাকে ছাড় দিব না। ওনার এমন ধমকে দমে যাবার পাত্রী তো আমি নই, তাই আমিও নিজের মতো করে বলে উঠি, বললেই হলো নাকি কাজী সাহেব? আপনি এই যে ওনার কথা একদমই শুনবেন না। আসলে ওনার তো জলে আমার সব গুণের কথা শুনে, বুঝছেন? সবার আমার গুণগুলো দেখলেই জ্বলে ওঠে, তাই ওনারও জ্বলে পড়ে যাচ্ছে ভেতরে ভেতরে। আর সেই পোড়ার আগুন এখন ওনার চোখে ভেসে উঠেছে। তাই তো দেখেছেন না আমাকে কেমন লাল লাল চোখ করে দেখছে। আল্লাহ, আমি বুঝি না বুঝি, আমি তো সবটা বুঝি। আসলে আমার ট্যালেন্টগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টাই আছেন এই লোকটা। আমিও আজ থামবো না, আমার সব গুণ সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়বো। তার আগে কোনো থামাথামি নেই। আমার কষ্টটা কেউ বুঝতে চায় না। সত্যি মা, তোমার এত কষ্ট দেখে আমার চোখের জল চলে এসেছে। তুমি বলো মা, আমি শুনতে চাই তোমার সর্বগুণের কথা। কাজী সাহেবের চোখে আমার জন্য পানি দেখে মুহূর্তেই আমি আরো ইমোশনাল হয়ে পড়ি। আমার কষ্টে শোকাহত হয়ে একজন মুরব্বী মানুষ চোখের জল ফেলছেন। সত্যি আমার এত এত কষ্ট কোথায় রাখবো আমি? না, আমার রাখার তো কোনো জায়গা নেই। এটাই আমার আরো কষ্ট। আসলে আমি কষ্টের দেবী হয়ে গিয়েছি। এখন সবাই আমাকে দেখলেই বলবে, ওই দেখ কষ্টের দেবী যাচ্ছে। ইস, আমার এত কষ্ট কেন? আমি দুঃখ দুঃখ ভাব নিয়ে কাঁদো কাঁদো স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ কাজী সাহেব, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল তো, তাই আমারও কান্না চলে আসবে। একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে বসবো। কিন্তু আমি তখন কিন্তু এই হৃদ খান তার ভাঙা ভাঙা লাল বালতিতে হবে না আমার চোখের পানিতে। আসলে না আমি অনেক কান্না করতে পারি, তাই আমার এমন কথায় যেন কাজী সাহেব মুহূর্তেই আরও এক ধাপ বেশি ইমোশনাল হয়ে পড়লেন। আর সেই ইমোশনাল ধাপটার রেশ ধরে নিজের চোখে জল মুছতে মুছতে বলে ওঠে, মা, তুমি সত্যিই আমার জন্য এতটা ভাবছো? আর কাঁদতে চাইবো না আমি। তুমি বলো মা, আমি সব শুনবো। কাজী সাহেবের কথা শেষ করার পরপরই আমি কিছু বলার আগেই পাশ থেকে খারাপ লোকটা খানিকটা চেঁচিয়ে আমার উদ্দেশ্য বলে ওঠে, বোথ অফ ইউ জাস্ট শাট আপ। আর একটা কথাও না। আর যদি এক শব্দ কানে আসে না, তো আই উইল কিল দ্যাম। সো কোনো কথা না। আসিফ, এটাকে বাইরে নিয়ে যেত, বড্ড মাথা কাছে আমার। ওনার এমন রাগী ধমকে মুহূর্তেই দমে যাই আমি। চুপসে যাওয়া ফেস নিয়ে এক পলকে ওনাকে দেখে আবারও কাজী সাহেবের দিকে তাকাই আমি। উনি বেশ দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে। হয়তো আমার বাকি গুণের কথাগুলো শুনতে না পেরে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আমি ওনার মনের অবস্থা বুঝতে পেরে চেয়ারে বসে অবস্থায় সামনের দিকে হালকা ঝুঁকে মুখে এক সাইডে একটা হাত রেখে সবার সামনে আস্তে করে বলে উঠি, কষ্ট পাবেন না কাজী সাহেব, আমি আপনাকে পরে সবটা জানাবো আমার গুণগুলো, প্রমিস। বলেই ঠিকঠাক হয়ে বসে নিজের চেয়ারে। আমার এমন করে বলাতে সবাই হা করে আমার দিকে তাকিয়েছিল। আর কাজী সাহেব সে তো খুশি মনে চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে দাঁড়িয়ে পা বাড়াতেই পেছন থেকে আমি আবারও চেঁচিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, কাজী সাহেব। আমার এমন কথায় উপস্থিত সবাই ভ্যাবাচাকা খেয়ে গোল গোল চোখে তাকিয়ে আমার দিকে আছে। আর কাজী সাহেব আমার কথার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে ওঠে, পিএল কি মা? পায়ে লাগু কাজী সাহেব, সালাম করলাম আর কি, শর্টকাট রাস্তা। মাশাল্লাহ, বেঁচে থাকো মা। সর্বগুণে গুণান্বিত তুমি মা। মনটা ভরে গেছে আজ তোমার সাথে কথা বলে। আসি মা। চেয়ারে ঘাপটি মেরে বসে আছি আমি। আর আমার সামনে বসে আছে উনি, মানে দ্য গ্রেট ভিলেন হৃদ খান। ভিলেন বলেও কম হবে, বেটা যা খ্যাপাটে লোক। উনি আমার সামনে গম্ভীর মুখে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে। আমি ওনার এমন দৃষ্টির মানে আপাতত বুঝে উঠতে পারছি না, তবে ওনাকে দেখার মনে হচ্ছে উনি আমার নিয়ে খুবই বিরক্ত। আর ওনার এই বিরক্তিটা প্রকাশ পাচ্ছে ওনার সুন্দর চেহারায়। বিরক্তির রেশ ধরে সেই কখন থেকে আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেই চলেছে সে। তখন কাজী ও উকিল দুটোকে নিয়ে যাওয়ার পরে উনি এসে আমার সামনে চেয়ার টেনে বসে পড়ে। আর সেই তখন থেকে বসে বসে আমাকে দেখেই চলেছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে আমার একটা মূর্তি বানাবেন উনি, ঠিকঠাক ভাবে না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে তার।
আর আমি আমার ঠেকা পড়ছে ওনার এমন দৃষ্টি পর্যবেক্ষণ করতে, তাই আমি নিজের মতো করে চেয়ারের উপর 2 পা ভাঁজ করে চেয়ারটায় গা এলিয়ে দিয়ে এক হাত গালে রেখে বেশ মনোযোগ সহকারে অন্য হাতের নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি, ব্যাটার দিক পরিবর্তন হলো কিনা সেটা দেখার জন্য, কিন্তু বরাবরই ওনার কোনো হেলদোল নেই, তাই নিজের কাছে বেশ মনোযোগী হলাম আমি। এমন একটা ভাব যেন আমার চোখের সামনে আমার হাতের নখ ছাড়া আর কিচ্ছু নেই। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে নিজের হাতের নখ দেখতে দেখতে বলে উঠি, ইস, আমার হাতের নখগুলো কি সুন্দর, উফ, প্রেমে পড়ে যাওয়ার টাইপ। আমার পঞ্চবান্ধবীরা তো সেই ক্রাশ খেয়েছে আমার নখের উপর। ইস, এত সুন্দর নখ কিভাবে হয় মানুষের, আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম আমার নখের উপর। ওফ, কথাগুলো বলেই আবারও আর চোখে ওনার দিকে তাকাই আমি। উনি আমার দিকে এবার কপাল কুঁচকে তাকিয়ে আছে। আমার উপর বিরক্তিটা যেন ওনার চোখ মুখ এবার গড়াগড়ি খাচ্ছে। আমি এবারও ওনাকে এক পলক দেখার জন্যে নিজের মতো করে বলে উঠি, ইস, আমার দামি দামি পা দুটো কি সুন্দর, ওফ, আরে আমি তো দেখিনি আমার পায়ের নখগুলো কি সুন্দর, আল্লাহ। বলেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। এমন একটা ভাব যেন পার্লারে বসে আছি আমি। এবার আমি আরো কিছু বলতে যাব, তার আগেই উনি আমার সামনে থেকে দাঁতে দাঁত চেপে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, এই শাট আপ। তুমি কি জন্ম থেকেই তার ছেঁড়া টাইপ নাকি, নাকি কোনো অ্যাক্সিডেন্টের ফল? তার ছেঁড়া টাইপ মানে? মানে তুমি কি জন্মসূত্র এমন? কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? আনবিলিভেবল। আমার তোমাকে 4 ঘন্টা সহ্য করতে যা যায় অবস্থা, তোমার ফ্যামিলি তোমাকে এত বছর টলারেট করছে কিভাবে? এই, আপনি কি আমাকে কোনো রকম ভাবে অপমান করছেন না তো? আমাকে তার ছেঁড়া বলে? কোনো সন্দেহ আছে? আমি পাগল? আমি জানি তুমি পাগল, আমাকে আর বলতে হবে না। আরে না, আমি বলতে চাচ্ছি, মানে আপনি বলতে চাচ্ছেন আমি পাগল? কেন, তুমি নাও? না, একদমই না, আমি পাগল না। তাই পাগলরা সবসময় কথাটা বলে যে আমি পাগল না। ওরা এমন কথায় কনফিউজ হয়ে বলে উঠি, সত্যি তাহলে আমি পাগল? আমি তো সেটাই বলছি, তুমি পাগল। আমাকে বারবার পাগল বলায় খানিকটা রেগে যাই আমি, তাই কপট রাগ দেখিয়ে বলে উঠি, এই, আপনি আমায় পাগল বানাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি পাগল? মনে হওয়ার কিছুই নেই, পাগলকে পাগল বলা হচ্ছে এখানে। ওনার এমন গা জ্বালানো কথায় শরীর আমার রাগে ফেটে যাচ্ছে। আমি রাগে কটমট করতে করতে বলে উঠি, ভালো হয়েছে আমি পাগল। আমার থেকে দূরে থাকবেন আপনি, ওকে? কে বলে আপনাকে পাগলের কাছে আসতে? এতক্ষণ শান্তভাবে বসে থাকলেও আমার এমন কথায় যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে উনি। মুহূর্তেই চেয়ার ছেড়ে উঠে শক্ত হাতে গাল চেপে ধরে আমার, আর অন্য হাতে আমার চুলের মুঠো ধরে উপর দিকে তুলে চোখে মুখে হিংস্রতা ফুটে তুলে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধার্স দেখাস আমাকে, আমার থেকে দূরে থাকেন। হ্যাঁ, তোর এই একটা কথার কারণে তোর মতো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে। তুই তো নিজেই আমার ঘৃণার পাত্রী, তারপরও তুই যে আমাকে সহ্য করতে পারিস না ঘৃণা করিস এই কথাটা, তারপরও তুই যে আমাকে সহ্য করতে পারিস না ঘৃণা করিস এই কথাটার কারণে তোকে বিয়ে করতে হয়েছে আমায়। এবার এই ঘৃণা নিয়েই বাঁচতে হবে তোকে, না তোকে মরতে দিব আর না তোকে বাঁচতে দিব। সারা জীবন তুই ছটফট করবি, আর এতেই আমার শান্তির হবে মন। কথাগুলো বলেই খানিকটা থেমে আবারও আমাকে টেনে ধরে, আর আমি ওনার এমন কাজে মুহূর্তেই ভরকে যাই। ওনার ভয়ঙ্কর চেহারা দেখে আমি কি সবকিছু গুলিয়ে ফেলি। উনি আমায় শক্ত করে চেপে ধরায়, গালে আর চুলে প্রচন্ড ব্যথা অনুভব করছি আমি। মুহূর্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। উনি আবারও আমার চোখ ওনার দৃষ্টি স্থির করে আগের ন্যায় বলে ওঠে, তোকে পছন্দ না আমার, তারপরও তোকে বিয়ে করেছি তার একটাই কারণ, তোকে নিজের হাতে শেষ করতে চাই। আমার সাথে শত্রুতা করার আগে ভাবা উচিত ছিল তোর ধার আমি বের করব। এবার থেকে তোর সব কিছুতেই বাধা হয়ে দাঁড়াবো আমি, তোকে মরণের ঘাটে দেখিয়ে আনবো আমি। তুই লাইফে সব করতে পারবি, শুধু বিয়েটা ছাড়া। তোকে না আমি গ্রহণ করব, না অন্যকে গ্রহণ করতে দিব। সারা জীবন তুই এভাবেই কাটাবি, ছটফট করতে করতে। নামে স্বামী আমি, তোর সারা জীবন থাকবো, কিন্তু তুই ভালো লাইফ কখনোই পাবি না।
কথাগুলো বলেই এক প্রকার ধাক্কা মারে চেয়ারের উপর। পরে উনি সামনের দিকে ঘুরে দাঁড়ায় রাগে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে নিচে পড়ে যাই। আমি সাথে সাথেই আমার হাতে কবজিতে ব্যথা পাই। ওনার এমন আচরণে রুহ কেঁপে ওঠে আমার বারবার। কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না, শুধু নিঃশব্দে হিচকি তুলে কান্না করছি আমি। উনি চেয়ার পড়ার শব্দ পেয়ে পেছন ফিরে তাকায় আমার দিকে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ড্রামা করা যদি শেষ হয়ে থাকে তাহলে চল, আসিফ তোকে বাসায় দিয়ে আসবে। কথাটা বলেই রাগে কটমট করতে করতে উনি সামনের দিকে হাঁটা শুরু করে দেয়। আর আমি কান্না করতে করতে ওনার পেছন পেছন ছুটতে লাগলাম। উনি আগে আগে আমার পেছন পেছন নিচের দিকে তাকিয়ে দুই হাতে চোখের জল মুছতে মুছতে যেতে লাগলাম আমি। কিছুটা দূর যেতে উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ার সাথে সাথে আমার মাথার সাথে বাড়ি খেয়ে ওনার পিঠে বাড়ি খাওয়ার সাথে সাথে চমকে দ্রুত 2 কদম পিছিয়ে যাই আমি। উনি পেছন ফিরে আমার দিকে তাকিয়ে অবিশ্বাস্য চোখে বলে ওঠে, ভার্সিটির মাঠে বসে আছি আমি। একা বসে আছি এমনটা নয়, আমার সাথে আছে আমার পঞ্চ বান্ধবীরা। সবাই এক ঝুড়ি ভরপুর চিন্তা নিয়ে গালে হাত রেখে গোল করে মত্ত হয়ে বসে আছে মাঠের এক কোণে। আমাদের সবার এত এত চিন্তা ভাবনায় প্রধান কারণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমাদের ভার্সিটিতে পহেলা বৈশাখের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বর্ষে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কিছু না কিছু করতে হবে। এটি ইউনিভার্সিটির কমিটির সদস্যরা জানিয়ে দিয়েছেন। সদস্যদের এমন ঘাপাটে ডিসিশনে আমরা ষষ্ঠ বান্ধবীরা ফেসে গেলাম ব্যাপকভাবে। কমিটির সদস্যদের ডিসিশনে ঘোর আপত্তি আমাদের, কারণ সবার মাঝে সব গুণ থাকলেও আমাদের গুণে কোঠা একদমই শূন্যের তালিকায়। তাই সবাই সবার গুণগুলো প্রকাশ করার চেষ্টা করলেও আমাদের চেষ্টা শূন্যের তালিকার পরে আছে। কারণ গুণ থাকলে প্রকাশ করা যায়, কিন্তু না থাকলে কেমনেটা কি? আকাশ থেকে তো আর গুণ টপকে পড়বে না আমাদের মাঝে, যেটা দিয়ে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত করে বেঁচে যাব আমরা। আমি আর আমার পঞ্চ বান্ধবীরা মিলে বিগত 2 দিন ধরেও কোনো গুণ খুঁজে পাচ্ছি না আমাদের মাঝে। কি গুণ প্রকাশ করা যায় সেটা নিয়েই আমাদের এত এত চিন্তা ভাবনা। অবশেষে আমরা সবাই মিলে আজ ইউনিভার্সিটির মাঠে বসে বিগত 1 ঘন্টা যাবৎ চিন্তা ভাবনা করছি যে কি করা যায়। আমাদের এত এত চিন্তা ভাবনার মাঝে পাশ থেকে রূপা বলে ওঠে, দোস্ত, নাচ করলে কেমন হয় রে? রূপার এমন কথা সবাই চোখ তুলে ওর দিকে তাকাই। রূপার কথায় কেউ কোনো রকম হেলদোল হলো না কারো, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। তখনই পাশ থেকে শিলা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, এই গুণটা কিন্তু খারাপ না। নাচটা মনে হয় আমাদের সবার দ্বারাই হবে, কি বলিস সবাই? শিলা রূপার কথায় সায় জানাতেই আমার কপাল কুঁচকে এলো। নাচের বিষয়টা খারাপ লাগছে না আমার কাছে, তবে বাকিরা কি বলে জানার জন্য সবার দিকে এক পলক তাকাই আমি। ওদের ফেস দেখে আমি যতটা বুঝতে পারছি ওরাও আমার সাথে ব্যাপকভাবে কনফিউজড নাচের বিষয়টা নিয়ে। সবার এত এত কনফিউশনের লেভেলটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে পাশ থেকে সাজি বলে ওঠে, হ্যাঁ, আমরা করবো নাচ? নাচে বুঝি না, আর যত বাদই দিলাম স্টেজে উঠে করবোটা কি শুনি? সাজির এমন কথা শুনে প্রকাশিত করতে চাওয়া গুণটা মুহূর্তেই চাপা পড়ে যায় এক ঝুলি নিরাশতায়। আমাদের এমন নিরাশ হতে দেখে কনফিডেন্সের সাথে মাহি বলে ওঠে, দোস্ত, যা হবার হবে, নাচটাই এবার ফিক্সড কর। এখন আর কিছুই করার নেই আমাদের। শূন্য তালিকা থেকে কিছু করে বাস খাওয়াটা অনেক ভালো। দেখ, আমাদের মধ্যে বিশেষ কোনো গুণ নাই, তাই আমরা আর না পারি সবাই একসাথে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে পারবো আমার মনে হচ্ছে। আর সেটাই হবে নাচটা ফিক্সড সবার জন্য। মাহির এমন কনফিডেন্সের সাথে কথা বলার মুহূর্তেই আমরা অনেকটা আবেগ আপ্লুত হয়ে উঠি, কারণ কিছু না করে বাস খাওয়ার চেয়ে কিছু একটা করে বাস খাওয়াই শ্রেয়। তাই আমরা বাকি পঞ্চ বান্ধবী মিলে মাহির কথায় সায় জানাই। আর যাই হোক, নিজের গুণ প্রকাশ করতে হবে সবার সামনে, তাই মনোযোগ দিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং রুমে ঘুরঘুর করছি আমি, অকারণেই এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি।
আসলে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছি না, তাই গম্ভীর ভাব নিয়ে চোখ টান করে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার দেখছি। গিলে খাওয়া টাইপ এমন একটা ভাব যেন কেউ ভুল করলে আমি তাকে মুহূর্তেই গিলে খাবো উইদাউট সস। আমাকে এমন করে তাকাতে দেখে পাশ থেকে আম্মু ভ্রু কুচকে বলে ওঠে, এই তোর কি কোনো কাজ নেই, এভাবে ঘোরাঘুরি করছিস কেন? হ্যাঁ, আমি আম্মুর এমন কথায় ঘাড় ঘুরিয়ে আম্মুর দিকে তাকাই তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে তাকিয়ে থেকে গম্ভীর মুখে ভাব নিয়ে বলে উঠি, তোমাদেরকে দেখছি ঠিকঠাকভাবে কাজ করছো কিনা। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার, আর সেই তেলে বেগুনে ভাবটা নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা আমাদের কাজ দেখতে এসেছিস তুই? সারাদিন তো তোকে দিয়ে আমি একটা পাতাও ছেড়াতে পারি না, আর তুই এসেছিস আমাদের কাজের হিসেব নিতে? আম্মুর এমন কথায় কপাল কুঁচকে গেল আমার। আজব পাবলিক, কাজ কাম না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে আমায়? পাতা ছিঁড়বো? এত ব্যস্ত মানুষ আমি, আর আমায় বলছে পাতা ছিঁড়তে? কেমন পাবলিক! আর যদি আমার পাতা না ছেঁড়া নিয়ে এত মাথা ব্যথা হয় তাহলে আমাকে আগে বললেই হতো, আমার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে না হয় ওনার জন্য পাতা ছিঁড়তাম বসে বসে। আমি এমন সব চিন্তা ভাবনা করি আম্মুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, কাজ না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে? তাই তো আমি কাজ করি না এতদিন ধরে, বুঝি না আমি। তারপরেও কেন তুমি বারবার বলো আমাকে? আচ্ছা, যখন তুমি এত করে বলছো তাহলে তোমার গাছের সব কটা পাতা ছিঁড়ে নিয়ে আসবো না আমি তোমার জন্যে। তুমি টেনশন করো না কেমন? আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার, সাথে আমায় রাগ দেখিয়ে উচ্চ স্বরে বলে ওঠে, এই একদম আমার গাছের দিকে নজর দিবি না তুই। তোর জন্য আমি একটা গাছও ঠিক করে রাখতে পারি না। তুই কি ঠিক করে রেখেছিস কখনো? মানুষ হবি না? হ্যাঁ, আম্মুর কথা শুনে আহত হলাম আমি। আমাকে মানুষ মনে হচ্ছে না আম্মুর। আল্লাহ, তাহলে আমি কে? আচ্ছা, আমি কি এলিয়ন? হ্যাঁ, আমি এলিয়ন হয়ে গিয়েছি। এই জন্যই তো আম্মুর আমাকে মানুষ মনে হচ্ছে না। ইস, আমি এলিয়ন! আহা, কি সুখ আমার! আচ্ছা, আমার মাঝে কি এলিয়ন বিষয়ে কোনো জাদু টাদু চলে আসলো না তো? কথাটা ভাবতেই আমি চমকে উঠি। হায় হায়, আমি তো তাহলে সত্যি সত্যি মহা এলিয়ন হয়ে গেলাম। আমি এলিয়ন হয়ে গেলাম কথাটা ভাবতে খুশিতে মনটা নেচে ওঠে আমার। মুহূর্তে আমি সেই নেচে ওঠা মনটাকে বুক ফুলিয়ে ভাব নিয়ে এক পলক ভাবি, আর আব্বুকে দেখে ভাব নিয়ে বলে উঠি, এলিয়নরা কখনো মানুষ হতে পারে না। আমার এমন কথায় আম্মু আর ভাবি মুহূর্তেই কপাল কুঁচকে এলো আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আম্মু আমার বলে ওঠে, এখানে এলিয়েন আসলো কোথা থেকে? আম্মুর এমন কথায় আমি ভাব নিয়ে বলি, কেন, সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। আমার এমন কথায় পাশ থেকে ভাবি অবাক হওয়ার সুরে বলে ওঠে। ভাবিকে অবাক হতে দেখে আমি আরো দ্বিগুণ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলে উঠি, যবে থেকে তোমাদের আমাকে মানুষ বলে মনে হচ্ছে না, ঠিক তখন থেকেই আমি শিওর হলাম আসলে আমি তো মানুষ হতেই পারি না, আমি তো একটা এলিয়েন। আমার আগেই বোঝা উচিত ছিল এত গুণ সম্পূর্ণ একটা মেয়ে মানুষ হতেই পারে না। সবাই আমাকে বলে আমি নাকি ইউনিক পিস, একদম আলাদা টাইপের। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবটা পরিষ্কার। তুমি বলো আমাকে কি করতে হবে? আমি যেহেতু এখন এলিয়ন হয়ে গিয়েছি, তাই আমার আরো বেশি শক্তি নিশ্চয়ই সঞ্চয় হয়েছে, তাই এখন আমি সেইগুলো সবার সামনে প্রকাশ করতে চাই। বলো বলো, কি করতে হবে? আমার কথা এমন মুহূর্তে বোকা পড়ে যায়, আর সে বোকা বোকা ফেস নিয়ে আমায় বলে ওঠে, আমি বলাতেই তুই অমনি এলিয়েন হয়ে গেলি? হ্যাঁ, তুমি তো আমার এলিয়ন হওয়ার রূপটার সাথে পরিচয় করিয়ে দিলে আজ। আমার এত গুণ আমি কোথায় রাখবো বলো তো? দাঁড়াও, আমি তোমাকে আমার নতুন এলিয়ন রূপের শক্তিটা প্রদর্শন করছি। ওয়েট ওয়েট। কথাগুলো বলেই আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছি আমি, যেটার মাধ্যমে আমি আমার এলিয়ন হয়ে বিষয়টা তুলে ধরতে পারবো, সাথে আমি আমার নতুন শক্তিগুলোকেও প্রকাশ করতে পারবো। এমন সব চিন্তা ভাবনার মাঝেই চোখ পড়ল ড্রয়িং রুমের কর্নারে রাখা ফুলের টপের উপর। আমি দ্রুততার সঙ্গে গিয়ে ফুলের টপটা হাতে নিয়ে উপরে তুলতেই পেছন থেকে আম্মু চিৎকার করতে করতে বলতে থাকে, মায়া, এইটা ভাঙিস না, তোর শক্তি দেখা হয়ে গেছে আমার। মায়া, মায়া। ঠাস! আম্মু বলতে বলতে আমি ঠাস করে ফুলের টপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেললাম। নিজের শক্তির প্রমাণ দিতে পেরে খুশিতে চকচক করে উঠি আমি, আর সেই খুশি হওয়ার ভাব নিয়ে হাসি মুখে পেছনে ফিরতেই চোখ পড়লো আমার আম্মু রাগী হওয়া ফেসটার দিকে। আম্মু রেগে ফোঁস করছে আমার দিকে তাকিয়ে থেকে। আমি আম্মুকে এমন করে তাকাতে দেখে মুহূর্তেই চুপসে যাই।
আমি আরও কিছু বলতে যাব তার আগেই আম্মু পাশ থেকে ঝাড়ু হাতে দৌড়ে আসছে আমার দিকে। আমি আম্মুকে ঝাড়ু হাতে নিতে দেখি ভো দৌড় লাগে বাইরের দিকে। আমাকে আর পায় কে? পয়লা বৈশাখ মানেই বাঙালিদের মাঝে বাহারি রঙের পোশাক, সাথে সাথে একরাশ আনন্দ নেমে আসে সবার মাঝে। সবাই নিজের পছন্দ মতো রঙে সাজিয়ে থাকে নিজেকে। যদিও পয়লা বৈশাখের প্রধান রং লাল সাদা, কিন্তু আমরা বাঙালিরা নিজেকে ভিন্ন রকম রঙে সাজিয়ে থাকি। যেমন সবুজ, কালো, লাল, সাদা, সবার মাঝে রঙের তুলি ভিন্ন থাকলেও খাবারের ঝুলি মিল রয়েছে আদিমকাল থেকেই। আজ পয়লা বৈশাখ, আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। ভার্সিটির সকল শিক্ষার্থীর মধ্যে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়িতে রাঙিয়েছে নিজেদেরকে। চারিদিকে যেন আনন্দ ও আমেজের হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। আর সেই আনন্দের সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছি আমরা ষষ্ঠ বান্ধবীরা। সাদার মধ্যে লাল পায়রে শাড়ি পরেছি আমরা সবাই। খোলা চুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে সিঁদুর, লাল লিপস্টিক, পায়ে আলতা, হাত ভরপুর লাল কাচের চুড়ি, সব মিলিয়ে ঠিকঠাক আছি আমরা সবাই। আমি, শিলা, রূপা, মাহি, সাজি, রাখি, আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে স্টেজের দ্বিতীয় সারিতে বসে পড়ি বিনা বাক্য ব্যয়। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের সব কাজ আমাদের সিনিয়র ভাইয়া আপুরা করে থাকছেন। এতে করে আমরা জুনিয়ররা শুধু নামমাত্র অংশগ্রহণ করছি, অনুষ্ঠানের মূল ভূমিকা পালন করছে তারা। এতে করে আমাদের জুনিয়রদের কোনো রকম আপত্তি নেই, তাই আমরা বসে বসে সবটা পর্যবেক্ষণ করছি বেশি মনোযোগ সহকারে। আমাদের এমন মনোযোগ ক্ষুণ্ণ হলো পেছন থেকে চিৎকার চেঁচামেচির শব্দে। আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাই, তখনই চোখে পড়লো বেশ বড় বড় 3টা গাড়ি প্রবেশ করেছে। গাড়িগুলো দেখে আমি খানিকটা নড়ে চড়ে উঠে কৌতূহল হয়ে বেশ মনোযোগ সহকারে তাকাই গাড়িগুলোর দিকে। কিন্তু আমার এমন তাকানো তেমন একটা সফল হতে পারিনি আমি, কারণ আমার থেকে গাড়িগুলো অনেকটাই দূরে হওয়ায় কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি। সাথে বড় আপু ভাইয়াদের ভিড় থাকায় গাড়ি থেকে নামা প্রধান অতিথিকেও দেখা যাচ্ছে না বিন্দুমাত্র। আমাদের ভার্সিটির প্রধান অতিথি কে আমি তা জানি না, তাই উকি বারবার উকি ঝুঁকে দিয়ে দেখার চেষ্টা করছি তাকে, কিন্তু দেখতে না পেয়ে আহত মনে ঘুরে বসি আমি। তখনই পাশ থেকে শিলা বলে ওঠে, দোস্ত চল না হলরুমে গিয়ে আমাদের নাচটা আরেকবার প্র্যাকটিস করে আসি। আমার ভয় করছে রে নাচটা নিয়ে। শিলার এমন কথায় মুহূর্তেই আমরা পঞ্চ বান্ধবীরা সায় জানিয়ে স্টেজ থেকে সামনে উঠে পা বাড়াই হলরুমের দিকে। আমাদের যখন ডাকা হবে তখনই আমরা স্টেজে একেবারে উঠবো নাচের জন্য। এখন নিজেদের সম্মান বাঁচানো জরুরি, তাই নাচ প্র্যাকটিস করতে হবে। টানা 1 ঘন্টা যাবৎ নাচ প্র্যাকটিস করে দক্ষ হলাম নাচের মধ্যে আমরা সবাই। তারপর কিছু সময় নিয়ে নিজেকে শান্ত করতে স্টেজ থেকে আমাদের উদ্দেশ্য করে ডাক লাগলো ওখানে গিয়ে নিজেদের গুণগুলোকে প্রকাশ করার জন্যে। তাই আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে বিনা বাক্য ব্যয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম স্টেজের দিকে। স্টেজ সামনে দাঁড়িয়ে আছি আমি, বাকিরা সবাই যার যার মতো করে স্টেজে দাঁড়িয়ে পড়েছে। আমিও দাঁড়াতে যাব, তার আগেই সাদিক নামক ভার্সিটির বড় ভাইয়াটা আমার পথ আটকে দাঁড়ায়। ওনাকে আমি ভার্সিটিতে আসার পর থেকেই চিনি। সাদিক ভাই আমার সামনে আসা থেকে তেমন একটা চমকাইনি আমি, তাই বাকিরা সবাই যার মতো স্টেজে চলে গেলেও আমি দাঁড়িয়ে আছি সাদিক ভাইয়ের সামনে উনি কি বলতে চায় সেটা জানার জন্যে। সাদিক ভাইয়া আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে হাসি মুখে বলে ওঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে মায়ু পাখি, আর নাচের জন্য অল দ্য বেস্ট মায়ু পাখি। সাদিক ভাইয়ার কথায় আমি ঠোঁট প্রসারিত করে হেসে উঠি। আমায় হাসতে দেখে সাদিক ভাইয়া খানিকটা আবেগ আপ্লুত হয়ে বলে ওঠে, এভাবে হাসতে নেই মায়ু পাখি, গালে খুব করে। সাদিক ভাইয়ার এমন কথায় আবারও হেসে উঠি আমি। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে সাদিক ভাইয়াকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে স্টেজে উঠতেই চোখ পড়ল চিফ গেস্ট হিসেবে হৃদ নামক ভয়ানক প্যারাবাসীটাকে। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমাকে এখানে মোটেও আশা করেনি। ওনার এমন করে তাকানোতে আমি খানিকটা ভয়ে কাচুমাচু করতে থাকি। উনি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমার মনে হচ্ছে উনি এতক্ষণ আমাকেই দেখছিলেন। আমি যে এতক্ষণ সাদিক ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলেছি সবটাই উনি দেখেছেন। তাই ওনার এমন করে তাকানোতে আমি মুহূর্তেই ভয় সিটিয়ে যাই। পরে আস্তে করে ধীর পায়ে ওদের সাথে দাঁড়িয়ে পড়ি। পরে আর চোখে ওনাকে একবার দেখে নিই। উনি তখনও আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে তাকাতে দেখে আমি 2 কদম পিছিয়ে গিয়ে মাহির পেছনে লুকিয়ে পড়ি।
ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। উনি একটা প্রচণ্ড রকমের বাজে গুন্ডা টাইপ লোক। ওনার জন্য ওই দিন আমার পরিবারের কাছে অনেক কিছু শুনতে হয়েছে। পরে জিসান ভাই সবার কাছে মিথ্যে বলে আমায় বাঁচিয়েছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।